নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক অনেক বই পড়ছেন। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা উইজ আ বোট। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু হচ্ছে উইজ আ বোট। প্রায় 8 বছর পর নাসরিনের বড় ভাই আলাউদ্দিন দেশে ফিরল, সঙ্গে বিদেশি বউ। বউয়ের নাম ক্লারা। বউয়ের চুল সোনালি, চোখ ঘন নীল, মুখটাও মায়া মায়া। তবু মেয়েটিকে কারোরই পছন্দ হলো না। যে পরিমাণ আগ্রহ নিয়ে নাসরিন বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, ভাইকে দেখে সে ঠিক ততখানি নিরাশ হলো। 8 বছর আগে নাসরিনের বয়স ছিল 9, এখন 17। 9 বছর বয়সী চোখ এবং 17 বয়সী চোখ একরকম নয়। 9 বছর বয়সী চোখ সবকিছুই কৌতূহল এবং মমতা নিয়ে দেখে। 17 বছরের চোখ বিচার করতে চেষ্টা করে। তার বিচারে ভাইকে এবং ভাইয়ের বউকে দুজনকেই খারাপ লাগছে। নাসরিন দেখল তার ভাই আগের মতো চুপচাপ শান্ত ধরনের ছেলে নয়, খুব হইচই করা শিখেছে। স্ত্রীকে নিয়ে সবার সামনে বেশ আহ্লাদ করছে, ঠোঁট গোল করে হানি ডাকছে। অথচ হানি শব্দটা বলার সময় ঠোঁট গোল হয় না। আলাউদ্দিন এতদিন পর দেশে এসেছে, আত্মীয় স্বজনদের জন্য উপহার টুপহার আনা উচিত ছিল, তেমন কিছুই আনেনি। ভুসভুসা অ্যাশ কালারের একটা সোয়েটার এনেছে মার জন্য। সেই সোয়েটার নিয়ে কত রকমের আদিক্ষেতা। পিওর উল মা, পিওর উল আজকাল আমেরিকাতেও এক্সপেন্সিভ। মা, তোমার কি কালার পছন্দ হয়েছে? নাসরিনের একবার বলতে ইচ্ছা হলো, অ্যাশ কালারে পছন্দের কি আছে ভাইয়া? অবশ্যই কিছু বলল না। তার মনটাই খারাপ হয়ে গেল। এতদিন পর এসেছে, ভাইয়ার কি উচিত ছিল না মার জন্য একটা ভালো কিছু আনা? বাবার জন্য এনেছে ক্যালকুলেটর। যে বাবা রিটায়ার করেছে, চোখে দেখতে পায় না, সে ক্যালকুলেটর দিয়ে কি করবে? নাসরিনের বোন শারমনি তার 2 যমজ মেয়েকে নিয়ে সুটকেস খোলার সময় বসেছিল। এই 2 মেয়েকে আলাউদ্দিন দেখেনি। চিঠি লিখে জানিয়েছে এই 2 মেয়ের জন্য একই রকম 2টো জিনিস নিয়ে আসবে, যা দেখে দুজনেই মুগ্ধ হবে। দুজনের জন্যে 2টো গায়ে মাখার সাবান বেরোলো। এই সাবান ঢাকার নিউ মার্কেট ভর্তি, আমেরিকা থেকে বয়ে আনতে হয় না। আলাউদ্দিন বলল, বেশি কিছু আনতে পারিনি বুঝলি। লাস্ট মোমেন্টে ক্লারা ডিসাইড করলো আমার সঙ্গে আসবে, অনেকগুলো টাকা বেরিয়ে গেল। কিছু টাকা সঙ্গেও তো রাখতে হয়েছে। ঢাকায় হোটেলের বিল কেমন কে জানে। নাসরিন বলল, হোটেলের বিল মানে? তুমি কি হোটেলে উঠবে? বাধ্য হয়ে উঠতে হবে। এই গাদাগাদি ভিড়ে ক্লারার দম বন্ধ হয়ে আসছে। চট করে তো সব অভ্যাস হয় না, আস্তে আস্তে হয়। তোরা আবার এটাকে কোনো ইস্যু বানিয়ে বসবি না। তোদের কাজই তো হচ্ছে সামান্য ব্যাপারকে কোনো মতে ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যুতে নিয়ে যাওয়া। নাসরিনের চোখে পানি এসে গেল। তার আপন বড় ভাই তার সঙ্গে এমন ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি। নাসরিনের চোখের পানি অবশ্যই কেউ দেখতে পেল না। একটু আসছি ভাইয়া বলেই সে চট করে উঠে গেল। বাথরুমে কিছুক্ষণ কাটিয়ে চোখ মুছে উপস্থিত হলো। আলাউদ্দিন তখন সুটকেস খুলে আরও কি সব উপহার বের করছে। অতি তুচ্ছ সব জিনিস। গাড়ির পেছনে লাগানো স্টিকার, যেখানে লেখা হাগ ইয়োর কিডস। তাদের গাড়ি কোথায় যে তারা গাড়ির পিছনে স্টিকার লাগাবে? কেউ অবশ্যই কিছু বলল না। সবাই এমন ভাব করতে লাগলো যে গাড়ির স্টিকারটার খুব প্রয়োজন ছিল। আলাউদ্দিন বলল, নাসরিন, তোর জন্য তো কিছু আনা হয়নি। নাসরিন বলল, ভাইয়া আমার কিছু লাগবে না।
তোকে বরং এখান থেকেই শাড়ি টাড়ি কিছু কিনে দেব। আচ্ছা। আলাউদ্দিন সুটকেস ঘাঁটতে লাগলো। তার ঘাঁটার ভঙ্গি দেখে মনে হলো সে আশা করছে কিছু একটা পেয়ে যাবে, যা নাসরিনকে দিতে পারলে শাড়ির ঝামেলায় যেতে হবে না। নাসরিনের লজ্জার সীমা রইল না। এই যে জিনিস পাওয়া গেছে। হাসিতে আলাউদ্দিনের মুখ ভরে গেল। সবাই ঝুঁকে পড়ল সুটকেসের ওপর। লিপস্টিকের মতো কিছু একটা বস্তু বেরোলো। আলাউদ্দিন বলল, নাসরিন নে, এর নাম লিপ গ্লাস। ঠোঁটে দিলে ঠোঁট চকচক করে, ঠোঁট ফাটে না। নাসরিন শুকনো গলায় বলল, থ্যাঙ্কস ভাইয়া। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, গিফট হচ্ছে গিফট, গিফটের মধ্যে সস্তা দামি কোনো ব্যাপার না। বাঙালিদের স্বভাব হচ্ছে কোনো উপহার পেলেই হিসাব নিকাশে বসে যাবে। নাসরিন বলল, আমি কোনো হিসাব করছি না ভাইয়া, লিপ গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে। দ্যাটস গুড। মাই গড নাসরিন, তোর ভাগ্য ভালো, আর একটা জিনিস পাওয়া গেছে, উইজা বোর্ড। এতক্ষণ চোখেই পড়েনি। উইজা বোর্ড আবার কি? আলাউদ্দিন লুডো বোর্ডের মতো একটা বোর্ড মেলে ধরল। চারিদিকে এ থেকে জেড পর্যন্ত লেখা। মাঝখানে দুটো ঘর, একটায় লেখা ইয়েস আর একটায় নো। এটা কি কোনো খেলা ভাইয়া? খেলাই বলতে পারিস, ভূত নামানোর খেলা। প্ল্যানচেটের নাম শুনিসনি? এটা দিয়ে প্ল্যানচেটের মতো করা যায়। লাল বোতামটা দেখছিস না? দুজন বা তিনজন মিলে খুব হালকাভাবে তর্জনী দিয়ে এটাকে টাচ করে রাখবি। কোনো রকম প্রেসার দেওয়া যাবে না। বোতামটিকে রাখবি বোর্ডের ঠিক মাঝখানে। ঘরের আলো কমিয়ে দিবি আর মনে মনে বলবি, ইফ এনি গুড সোল পাসেস বাই প্লিজ কাম। তখন আত্মাটা বোতামে চলে আসবে, বোতাম নড়তে থাকবে। তখন কোনো প্রশ্ন করলে আত্মা জবাব দেবে। কিভাবে জবাব দেবে? বোতামটা অক্ষরগুলোর ওপর যাবে। কোন কোন অক্ষরের ওপর যাবে সেটা খেয়াল রাখতে হবে। মানে ধর, ভূতের নাম যদি হয় রহিম, তাহলে প্রথমে যাবে আর এর ওপর, তারপর এর ওপর, তারপর এইচ। বুঝতে পারছিস? বোতামটা আপনা আপনি যাবে না, আঙুল দিয়ে ছুঁয়ে রাখতে হবে। ভাইয়া, ভূত কি সত্যি সত্যি আসে? আরে দূর দূর, ভূত আছে নাকি যে আসবে? আমেরিকানদের এটা হচ্ছে পয়সা বানানোর একটা ফন্দি। এত সহজে আত্মা চলে এলে তো কাজই হতো। আলাউদ্দিন আমেরিকানদের স্বভাব চরিত্র সম্পর্কে মজার মজার গল্প বলতে লাগলো। আলাউদ্দিনের মা রাহেলার মনে ক্ষীণ আশা। গল্প যেভাবে জমেছে তাতে মনে হয় না ছেলে বৌমাকে নিয়ে হোটেলে যাবে। যদি সত্যি সত্যি যায় তাহলে তিনি মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না। এমনিতেই বিদেশি বউয়ের কথায় অনেকে হাসাহাসি করছে। জামশেদ সাহেবের স্ত্রী গত সপ্তাহে এসে সরু গলায় বললেন, বাঙালি ছেলেরা যে বিদেশে গিয়ে বিদেশিনী বিয়ে করে ফেলে, ওই সব বিদেশিনীগুলি নিচু জাতের, ঝি জমাদারিনী এইসব। ভদ্রলোকের মেয়েরা বাঙালি বিয়ে করতে যাবে কেন? ওদের গরজটা কি? রাহেলা ক্ষীণ গলায় বললেন, আপনাকে কে বলেছে? বলবে আবার কে? এ তো সবাই জানে। বাঙালি ছেলেগুলির সাদা চামড়া দেখে আর হুঁশ থাকে না। ওরা তো প্রথমে জানে না যে ওই দেশের ঝিয়ের চামড়াও সাদা, আবার ম্যাথরিনির চামড়াও সাদা। রাহেলা এই সব কথার কোনো জবাব দিতে পারেননি, শুধু শুনে গেছেন। এখন যদি ছেলে বউ নিয়ে হোটেলে চলে যায় তাহলে কি হবে? সবাই তো গায়ে থুতু দেবে। অবশ্যই তিনি যথাসাধ্য চেষ্টা করছেন ছেলে এবং ছেলের বউয়ের জন্য একটা ঘর ভালো মতো সাজাতে। নাসরিনের ঘরটাই সাজাতে হয়েছে। দেওয়ালে চুনকাম করা হয়েছে, টিউবলাইট লাগানো হয়েছে, একটা ফ্যান ঘরে আছে। সেই ফ্যানে ঘটাং ঘটাং শব্দ হয় বলে নতুন একটা সিলিং ফ্যান কেনা হয়েছে।
তারপরও যদি ছেলে বউ নিয়ে হোটেলে ওঠে, তিনি কি আর করবেন? আর তার কি করার আছে? রাতের খাওয়া শেষ হবার সঙ্গে সঙ্গে আলাউদ্দিন বলল, আমরা তাহলে উঠি মা। রাহেলা ক্ষীণ গলায় বললেন, কোথায় যাবি? আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, কোথায় যাবি কেন বলো মা? আগে ভাগে তো বলেই রেখেছি একটা ভালো হোটেলে উঠতে হবে। ক্লারা গত রাতে এক ফোঁটা ঘুমায়নি, বেচারি গরমে সিদ্ধ হয়ে গেছে। বাতাস নেই এক ফোঁটা। ফ্যান তো আছে। বাতাস গরম হয়ে গেলে ফ্যানে লাভ কি? তোমরা গরম দেশের মানুষ, ওর কষ্টটা কি বুঝবে? আমি নিজেই সহ্য করতে পারছিলাম না, আরও বউকে নিয়ে হোটেলে গিয়ে উঠলে লোকে নানান কথা বলবে। আলাউদ্দিন এই কথায় রাগে জ্বলতে লাগলো। হড়বড় করে এমন সব কথা বলতে লাগলো যার তেমন কোনো অর্থ নেই। তার বাবা মনসুর সাহেব, যিনি কখনোই কিছু বলেন না, তিনি পর্যন্ত বলে ফেললেন, তুই খামোখা চিৎকার করছিস কেন? আমি চিৎকার করছি? আমি খামোখা চিৎকার করছি? আমি শুধু বলেছি লোকজনের কথা নিয়ে তোমরা নাচানাচি করো কেন? তোমরা যদি না খেয়ে মরো, লোকজন এসে তোমাদের খাওয়াবে? প্রতি মাসে $150 যে মানি অর্ডারটা পাও, সেটা কি লোকজন দেয়? বলো, দেয় লোকজন? মনসুর সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিগারেট ধরিয়ে বললেন, যা, যেখানে যেতে চাস সেখানেই যা। আলাউদ্দিন তিক্ত গলায় বলল, তোমরা যে ভাবছো ছেলে ঘর ছেড়ে হোটেলে চলে যাচ্ছে, কাজেই ছেলে পর হয়ে গেল, এটা ঠিক না। আমরা কিছু ভাবছি না, তুই আর ভ্যাজ ভ্যাজ করিস না, মাথা ধরিয়ে দিয়েছিস। মাথা ধরিয়ে দিয়েছি? আমি মাথা ধরিয়ে দিয়েছি? 8 বছর পর ফিরে আসা পুত্রের সঙ্গে দ্বিতীয় রাতেই বাড়ির সদস্যের খণ্ড প্রলয়ের মতো হয়ে গেল। নাসরিন মনে মনে বলল, বেশ হয়েছে, খুব মজা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। ক্লারা ঝগড়ার ব্যাপারটা কিছুই বুঝল না। একবার শুধু ভুরু কুঁচকে বলল, তোমরা এত চেঁচিয়ে কথা বলো কেন? বলেই জবাবের অপেক্ষা না করে বাসার ঘরের টিকটিকি দেখতে গেল। বাংলাদেশের এই ছোট প্রাণী তার হৃদয় হরণ করেছে। সে টিকটিকির 21টা ছবি এ পর্যন্ত তুলেছে। ম্যাক্রোলেন্স আনা হয়নি বলে খুব আফসোসও করছে। ম্যাক্রোলেন্সটা থাকলে ক্লোজ আপ নেওয়া যেত। খুব সঙ্গত কারণেই গভীর রাত পর্যন্ত এ পরিবারের কোনো সদস্য ঘুমোতে পারল না। বারান্দায় বসে রাহেলা ক্রমাগত অশ্রু বর্ষণ করতে লাগলেন। একসময় মনসুর সাহেব বললেন, আর কেঁদো না, চোখে ঘা হয়ে যাবে। তোমার ছেলের আশা ছেড়ে দাও। বিদেশি পেতনি বিয়ে করে ধরাকে সরা দেখেছে, হারামজাদা। নাসরিন আজ ওর ঘরে শুতে পারছে। ঘরে ঢুকে তার মনটা খারাপ হয়ে গেল। কত আগ্রহ করে তারা সবাই মিলে ঘর সাজিয়ে দিয়েছে, তবু ভাইয়ার পছন্দ হলো না। এই ঘরটা কি হোটেলের চেয়ে কম সুন্দর হয়েছে? মাথার পাশে টেবিল ল্যাম্প, পায়ের দিকের দেওয়ালে সূর্যাস্তের ছবি, খাটের পাশে মেরুন রঙের বেডসাইড কার্পেট। জানালা খুলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলে খুব একটা গরম লাগে কি? কই, তার তো লাগছে না, তার তো উল্টে কেমন শীত শীত লাগছে। সে টেবিল ল্যাম্প জ্বালালো। এত বড় খাটে একা ঘুমোতে কেমন যেন অস্বস্তি লাগছে। ভাইয়া থাকবে না জানলে বড় আপাকে জোর করে রেখে দিত। নাসরিন দীর্ঘশ্বাস ফেলল। আজ রাতটা তাদের জন্য খুব খারাপ। আজ রাতে তাদের কারোরই ঘুম হবে না। একা একা জেগে থাকা খুব কষ্টকর। ভূত নামালে কেমন হয়? উইজা বোর্ড খুলে সে যদি বোতামটায় হাত দিয়ে ছুঁয়ে বসে থাকে, তাহলে কি কিছু হবে? যদি কোনো আত্মা চলে আসে, ভালোই হয়, আত্মার সঙ্গে গল্প করা যায়। মুশকিল হচ্ছে এই আত্মাগুলো আবার কথা বলে না, বোতাম ঠেলে ঠেলে মনের ভাব প্রকাশ করে।
নাসরিন দরজা বন্ধ করে উইজা বোর্ড নিয়ে বসল। তর্জনী দিয়ে বোতামটা ছুঁয়ে নরম গলায় বলল, আমার আশেপাশে যদি কোনো বিদেহী আত্মা থাকেন তাহলে তাদের মধ্যে একজন কি দয়া করে আসবেন? যদি আসেন তাহলে আমার মনটা একটু ভালো হবে, কারণ আজ আমার মনটা খুব খারাপ। কেন খারাপ তা তো আপনারা খুব ভালো করেই জানেন। পুরো ঘটনার সময় নিশ্চয়ই আপনারা আশেপাশে ছিলেন, ছিলেন না? এই পর্যন্ত বলেই নাসরিন চমকে উঠল। ডান হাতটা একটু যেন কাঁপছে। বোতামটা কি নড়তে শুরু করেছে? অসম্ভব, হতেই পারে না। এ কি, বোতামটা এগিয়ে গেল কিভাবে? নাসরিন নিজেই হয়তো নিজের অজান্তে বোতাম ঠেলে ঠেলে নিয়ে গেছে। খানিকটা ভয় এবং খানিকটা অস্বস্তি নিয়ে নাসরিন অপেক্ষা করছে, হচ্ছেটা কি। বোতাম ইয়েস লেখা ঘরে কিছুক্ষণ থেমে আবার আগের জায়গায় ফিরে এলো। নাসরিন শব্দ করেই বলল, বাহ, বেশ মজা তো। পরবর্তী কিছুক্ষণ ইয়েস এবং নোতে বোতাম ঘুরতে লাগলো। নাসরিনের শুরুর ভয় খানিকটা কমে গেল, যদিও তখনও বুক ধকধক করছে। উইজা বোর্ডে ইয়েস এবং নো ছাড়াও দুটো ঘর আছে। সেগুলো হচ্ছে, আমি উত্তর দেব না, আমি জানি না। বোতামটা এই সব ঘরেও মাঝে মাঝে এলো। প্রশ্ন এবং উত্তর এইভাবে সাজানো যায়। আপনি কি এসেছেন? হ্যাঁ। আপনি কি এই বাড়িতেই থাকেন? না। আপনি কোথায় থাকেন? আমি উত্তর দেব না। আজ আমাদের সবার খুব মন খারাপ, সেটা কি আপনি জানেন? না। কি জন্য আমাদের মন খারাপ সেটা কি বলবো? না। শুধু না না করছেন কেন? একটু শুনলে কি হয়, বলি। বোতামটা ঘুরতে ঘুরতে এক্স ঘরে গিয়ে থামল। নাসরিন বলল, এক্স দিয়ে বুঝি কারোর নাম হয়? ঠিক করে নাম বলুন। আমি জানি না। আপনি জানেন না মানে? আপনার কি নাম নেই? না। ভূতেদের নাম থাকে না? আমি জানি না। সে কি, আমার তো ধারণা প্রেতাত্মারা সব জানে। আর আমি আপনাকে যাই জিজ্ঞেস করছি আপনি বলছেন আমি জানি না। আচ্ছা বলুন তো, 19কে 13 দিয়ে গুণ করলে কত হয়? আমি জানি না। আমিও জানি না, তবে আপনি যদি বলতেন তাহলে গুণ করে বের করতাম। আপনি কি গুণ অঙ্ক জানেন? হ্যাঁ। আচ্ছা, আত্মাদের কি অঙ্ক করতে হয়? বোতাম এক জায়গায় স্থির হয়ে রইল, উত্তর দিল না। নাসরিন বলল, আপনি কি আমার উপর রাগ করছেন? হ্যাঁ। প্লিজ আমার উপর রাগ করবেন না। কেউ আমার সাথে রাগ করলে আমার খুব মন খারাপ থাকে। এমনিতেই আজ আমার খুব মন খারাপ। আপনি কি জানেন আমার মন খারাপ? হ্যাঁ। কেন মন খারাপ সেই ঘটনাটা বলি, বলবো? হ্যাঁ। নাসরিন আজ সারা দিনের ঘটনা বলতে শুরু করলো। বলতে বলতে দুবার কেঁদেও ফেলল। তার কাছে একবারও মনে হলো না সে হাস্যকর একটা কাণ্ড করছে। এই সব গল্প বোতামকে বলার কোনো মানে আছে? নাসরিন ঘুমোতে গেল রাত 3টায়। খুব চমৎকার ঘুম হলো। ঘুমিয়ে এত তৃপ্তি অনেক দিন সে পায়নি। তবে ঘুমের মধ্যে সারাক্ষণই মনে হলো একজন বুড়ো মানুষ তার গায়ে হাত রেখে শুয়ে আছে। বুড়ো মানুষটার শরীরে চুরুটের কড়া গন্ধ। ভোর 7টায় আলাউদ্দিন এসে উপস্থিত। সে ভোর হতেই বাসায় চলে আসবে রাহেলা তা ভাবেনি। আগের রাতে সব দুঃখ তিনি ভুলে গেলেন। হাসি মুখে বললেন, বৌমাকে আনলি না? ও ঘুমোচ্ছে, ঘুম ভাঙলে চলে আসবে, নোট লিখে এসেছি। আসতে পারবে একা একা? আসতে পারবে না মানে? কি যে তুমি বলো মা, ও কি আমাদের দেশের মেয়ে যে স্বামী ছাড়া এক পা ফেলতে পারে না? তা তো ঠিকই,
রাহেলা নাস্তার আয়োজনে ব্যস্ত হয়ে পড়লেন। আলাউদ্দিনকে এখন অনেক সহজ ও স্বাভাবিক মনে হচ্ছে। রান্নাঘরে মার পাশে বসে অনেক গল্প করতে লাগলো। নাসরিন এবং মনসুর সাহেবও গল্পে যোগ দিলেন। তুই তো ওই দেশেই থেকে যাবি। হ্যাঁ, এই দেশে আছে কি বলো, এই দেশে থাকলে তো মরতে হবে না খেতে পেয়ে। অনেকেই তো আছে, কীরকম আছে তা তো দেখতেই পাচ্ছি। তাও ঠিক। নাসরিনও সহজভাবে ভাইয়ার সঙ্গে অনেক গল্প করল। এখন ভাইয়াকে খুব আপন লাগছে, কথা বলতে ভালো লাগছে। ভাইয়া, কাল উইজা বোর্ড দিয়ে ভূত এনেছিলাম। তাই নাকি? হ্যাঁ, আপনা আপনি বোতাম এক ঘর থেকে অন্য ঘরে চলে যায়। তুই নিশ্চয়ই ঠেলেছিস। অনেস্ট ভাইয়া, মোটেই ঠেলিনি। তুই না ঠেললেও তোর সাবকনসিয়াস মাইন্ড ঠেলেছে। আমি নিউজ উইক পত্রিকায় দেখেছিলাম, পুরো ব্যাপারটাই আসলে সাবকনসিয়াস মাইন্ডের। এমন সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা গল্প করল, সেই আবার ঠিক সন্ধ্যাবেলায় একটা ঝগড়া বাঁধিয়ে বসল। সাধারণ ঝগড়া না, কুৎসিত ঝগড়া। ব্যাপারটা এরকম। ক্লারা পানি খেতে চেয়েছে। নাসরিন গ্লাসে করে পানি দিয়েছে। এক চুমুকে সেই পানি খেয়ে ক্লারা বলল, থ্যাঙ্কস, খুব ভালো পানি। ক্লারা এখন কিছু কিছু বাংলা বলার চেষ্টা করে। আলাউদ্দিন বলল, ফোটানো পানি দিয়েছিস তো, বয়েলড ওয়াটার? না ভাইয়া, ট্যাপের পানি। কেন, তোদেরকে কি আগে বলিনি সবসময় বয়েলড পানি দিবি? পানি ফুটিয়ে পরে বোতলে ভরে রাখবি। সামান্য কথাটা মনে থাকে না। বয়স যত বাড়ছে তোর বুদ্ধি তত কম হচ্ছে দেখছি। নাসরিনের মুখ কালো হয়ে গেল। মনসুর সাহেব মেয়েকে রক্ষা করার জন্য বললেন, একবার মাত্র খেয়েছে, কিছু হবে না, আমরা তো সব সময় খাচ্ছি। তোমাদের খাওয়া আর ক্লারার খাওয়া এক হলো? মাইক্রো অর্গানিজম খেয়ে খেয়ে তোমরা ইমিউন হয়ে গেছো, ও তো হয়নি। যা হবার হয়ে গেছে, এখন চিৎকার করে আর কি হবে? চিৎকার করছি আমি? তোমাদের সঙ্গে দেখি সামান্য আর্গুমেন্টও করা যায় না। নাসরিন অনেক চেষ্টা করেও কান্না আটকাতে পারল না। মুখে শাড়ির আঁচল গুঁজে দ্রুত বের হয়ে গেল। রাহেলা মৃদু স্বরে বললেন, দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে, ভারী অভিমানী মেয়ে, রাতেও আর কিছুই খাবে না। আলাউদ্দিন বিরক্ত গলায় বলল, এত অল্পতেই যদি চোখে পানি এসে যায় তাহলে তো মুশকিল। একটা ভুল করলে আর ভুল ধরিয়ে দেওয়া যাবে না। ও ছেলে মানুষ। ছেলে মানুষ? কি বলছো? 17-18 বছরে কেউ ছেলে মানুষ থাকে? তোমাদের জন্য বড় হতে পারে না, তোমরা ছেলে মানুষ বানিয়ে রেখে দাও। আলাউদ্দিন রাতে খেলো না, বউকে নিয়ে নাকি নিরিবিলি কোথাও ডিনার করবে। নাসরিন সেই রাতে ঘুমোতে গেল না খেয়ে। অনেকক্ষণ জেগে রইল, ঘুম এলো না। তার খুব কষ্ট হচ্ছে, মরে যেতে ইচ্ছা করছে। অনেক রাতে সে উইজা বোর্ড নিয়ে বসলো। আজ আর দেরি হলো না। বোতামে হাত রাখা মাত্রই বোতাম নড়ে উঠল। আজ সে উত্তরগুলো শুধু হ্যাঁ বা না দিয়ে দিচ্ছে না, অক্ষরের ওপর ঘুরে ঘুরে ছোট ছোট শব্দ তৈরি করছে, মজার মজার শব্দ। নাসরিন এই শব্দগুলোকে গুরুত্ব দিচ্ছে না, আবার গুরুত্ব দিচ্ছেও। একবার ভাবছে এগুলো অবচেতন মনের ইচ্ছা, আরেকবার ভাবছে হতেও তো পারে, হয়তো সত্যিই কেউ এসেছে। পৃথিবীতে রহস্যময় ব্যাপারটা তো হয়। কটা রহস্যের সমাধান আমরা জানি। কি যেন বলেছেন শেক্সপিয়ার, দেয়ার আর মেনি থিংস। আপনি কি এসেছেন? হ্যাঁ। কাল যিনি এসেছিলেন আজও কি তিনি এসেছেন? হ্যাঁ। আপনার নাম? এক্স। কি অদ্ভুত নাম। আচ্ছা, আপনি কি জানেন আজ আমার মন কালকের চেয়েও খারাপ? জানি। কি করা যায় বলুন তো? আমি জানি না।
আপনি কি জানেন আপনার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে? জানি। ভাইয়া বলছিল এই যে আপনি নানান কথা বলছেন, এগুলো আসলে আমার মনের অবচেতন ইচ্ছের প্রতিফলন। হতে পারে। ভাইয়াকে আমার দারুণ পছন্দ। আমি জানি। ওই পচা মেয়েটা সব নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় মেয়েটার ডাইনি। ও আশেপাশে থাকলেই ভাইয়া অন্যরকম হয়ে যায়, তখন সবার সঙ্গে ঝগড়া করে। জানি। কি করা যায় বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। ছি, কি যে বলেন! মানুষকে মেরে ফেলা যায় নাকি? হ্যাঁ, চায়। কিভাবে? অনেকভাবে। আপনার কথাবার্তার কোনো ঠিক নেই। আপনি কি করে ভাবলেন আমি একটা মানুষ মারতে পারি? সবাই পারে। আপনি পারেন না? আপনি পারেন না কেন? আমি জানি না। মানুষ মারা যে মহা পাপ, এটা কি আপনি জানেন? আমি জানি না। আপনি আসলে কিছুই জানেন না। হতে পারে। তাছাড়া আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন। ধরুন আমি ওই পচা মেয়েটাকে মেরে ফেললাম, তখন পুলিশ কি আমাকে ছেড়ে দেবে? আমাকে ধরে নিয়ে ফাঁসিতে ঝোলাবে না? তা হতে পারে। আর ভাইয়া, ভাইয়ার অবস্থাটা একবার চিন্তা করে দেখুন। কী রকম রাগ সে করবে! টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেবে। আমরা তখন না খেয়ে মারা যাব। বাবার এক পয়সা রোজগার নেই, আমাদের ব্যাংকে টাকা পয়সা নেই। ভাইয়া প্রতি মাসে যে টাকা পাঠায় ওই দিয়ে আমরা চলি। ভাইয়া প্রতি মাসে কত পাঠায় বলুন তো? আমি জানি না। $100। $100 বাংলাদেশি টাকায় কত হয় জানেন? না, বেশি না, ৩,৫০০। মা এবার কি ঠিক করে রেখেছে জানেন? মা ঠিক করে রেখেছে ভাইয়াকে বলবে আরও কিছু বেশি টাকা পাঠাতে। $100 হচ্ছে না। জিনিসপত্রের যা দাম, আপনাদের তো আর কিছু কিনতে হয় না। আপনারা আছেন সুখে, তাই না? আমি জানি না। আচ্ছা, আপনার কি মনে হয় ভাইয়া টাকার পরিমাণ বাড়াবে? আমি জানি না। না বাড়ালে আমাদের খুব কষ্টের মধ্যে পড়তে হবে। আমার কেন জানি মনে হচ্ছে বাড়াবে না। বিয়ে করেছে, খরচ বেড়েছে, তাই না? হতে পারে। টাকা না বাড়ালে কি হবে বলুন তো? আমার আরেক ভাই আছেন, জসিম ভাইয়া, চিটাগংয়ে থাকেন। তার টাকা পয়সা ভালোই আছে, কিন্তু সে আমাদের একটা পয়সা দেয় না। আমরা যদি না খেয়েও মরে যাই, সে ফিরেও তাকায় না। কি করা যায় বলুন তো? ক্লারাকে মেরে ফেলা যাক। বারবার আপনি এক কথা বলেন কেন? আপনার কাছে বুদ্ধি চাচ্ছি। ওকে মেরে ফেলাই একমাত্র বুদ্ধি। যান, আপনার সঙ্গে আর কথাই বলবো না। নাসরিন উইজা বোর্ড বন্ধ করে ঘুমোতে গেল। আজ আর গত রাতের মতো চট করে ঘুম এলো না, একটু যেন ভয় ভয় করতে লাগলো। উইজা বোর্ড টেবিলের ওপর রাখা হয়েছে, তার কাছেই চেয়ার। নাসরিনের কেন জানি মনে হচ্ছে চেয়ারে ওই মিস্টার এক্স বসে আছেন। বুড়ো ধরনের একজন মানুষ, যার গায়ে চুরুটের গন্ধ। ওই বুড়ো মানুষটার একটা চোখ ছানি পড়া, গায়ে চামড়ার কোট, সেই কোটেও এক ধরনের ভ্যাপসা গন্ধ। নাসরিন কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার স্পষ্ট মনে হচ্ছে কেউ একজন আছে। নাসরিন ভয়ে ভয়ে বলল, আপনি কি আছেন? চেয়ার নড়ে উঠল। সত্যি নড়ল, না মনের ভুল? নাসরিন ক্ষীণ গলায় বলল, আপনি দয়া করে বসে থাকবেন না, চলে যান। যখন আপনাকে দরকার হবে আমি ডাকব। আবার চেয়ার নড়ে উঠল। নিশ্চয়ই মনের ভুল। নাসরিনের বড় ভয় লাগছে। জুন মাসের এই প্রচণ্ড গরমের রাতেও একটা চাদরে সারা শরীর ঢেকে সে শুয়ে রইল। ঘুম এলো একেবারে শেষ রাতে।
তাও গাঢ় ঘুম না, আজে বাজে সব স্বপ্ন। একটা স্বপ্ন তো খুবই ভয়ঙ্কর। তার শাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে অনেক চেষ্টা করছে আগুন নেভাতে, পারছে না। যতই চেষ্টা করছে আগুন আরও ছড়িয়ে পড়ছে। একজন বুড়ো মতো লোক চুরুট হাতে পুরো ব্যাপারটা দেখছে, কিন্তু কিছুই করছে না। টাকার পরিমাণ বাড়ানোর দাবি রাহেলা অনেক ভনিতার পর করল। বলতে তার খুবই লজ্জা লাগলো, কিন্তু কোনো উপায় নেই। আলাউদ্দিন তখন চা খাচ্ছিল। চায়ের কাপ নামিয়ে বিস্মিত গলায় বলল, টাকা বাড়াতে বলছো? হ্যাঁ। $100 তোমাদের হচ্ছে না? না। তোমরা কি পাগল টাগল হয়ে গেলে? আমেরিকায় কি আমি টাকার চাষ করছি? ট্রাক্টর দিয়ে জমি চাষ করে টাকার গাছ লাগাচ্ছি? রাহেলা ক্ষীণ স্বরে বললেন, সংসার অচল। সংসার তো আমারটা আরও বেশি অচল। বিয়ে করেছি, নতুন সংসার, অ্যাপার্টমেন্ট নিয়েছি। একটা জিনিস নেই অ্যাপার্টমেন্টে। ক্লারা অফিস করে, তার একটা আলাদা গাড়ি দরকার। তোমাদের টাকা তো বাড়াতে পারবই না, বরং কিছু কমিয়ে দেব ভাবছি। আমাদের চলবে কিভাবে? জসিম ভাইয়াকে বলো, তারও তো কিছু দায়িত্ব আছে। সে তো গায়ে ফুঁ দিয়ে ঘুরছে। রাহেলা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আলাউদ্দিন বিরক্ত স্বরে বলল, এরকম ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলবে না মা। নিঃশ্বাস ফেলে সমস্যার সমাধান হয় না। নাসরিন উইজা বোর্ড নিয়ে বসেছে। রাত প্রায় 2টো। আজ অন্য দিনের মতো গরম নয়। সন্ধ্যাবেলায় তুমুল বর্ষণ হয়েছে। আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে। আবারও হয়তো বৃষ্টি হবে। বৃষ্টির ছাট আসছে বলে জানালা বন্ধ। আপনি কি আছেন? হ্যাঁ। আমাদের কি বিপদ হয়েছে শুনেছেন? না। ভাইয়া টাকা পয়সা বেশি তো পাঠাবেই না, বরং আরও কমিয়ে দিয়েছে। ও আচ্ছা। কি করব আমরা বলুন তো? মেয়েটাকে মেরে ফেলো। এইটা ছাড়া বুঝি আপনার মাথায় কোনো বুদ্ধি নেই? না, এইটা সবচেয়ে ভালো বুদ্ধি। আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছা করছে না। শুনে দুঃখিত হলাম। আচ্ছা, ওই দিন আপনি আমাকে ভয় দেখালেন কেন? আপনি কি ওই চেয়ারটায় বসেছিলেন? আমার মনে হলো আপনি এখনও চেয়ারটায় বসে আছেন। ক্লারাকে আগুনে পুড়িয়ে মারলে কেমন হয়? আপনি আজে বাজে কথা বলবেন না। আচ্ছা বলুন তো, ওই দিন কি আপনি চেয়ারে বসেছিলেন? তুমি একটু সাহায্য করলেই হয়। কি সাহায্য? যখন আগুন জ্বলে উঠবে তখন ওই ঘরের দরজা তুমি বাইরে থেকে বন্ধ করে দেবে। আপনার কথাবার্তার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। আগুন লাগার পর মেয়েটা যাতে বেরোতে না পারে। কি বলছেন আপনি? আগুন লাগার পর সে ছুটে বের হতে চাইবে, তখন তাকে শুধু আটকানো, অল্প কিছুক্ষণ আটকে রাখা। চুপ করুন তো। ভালো বুদ্ধি দিচ্ছি। আপনার বুদ্ধি আমার চাই না। তুমি আমার বন্ধু। না, আমি আপনার বন্ধু নই। আজ রাতে নাসরিন এক পলকের জন্যেও চোখ এক করতে পারল না। মনে মনে ঠিক করে ফেলল, উইজা বোর্ড ভোর হতেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। কি সর্বনাশের কথা! বোতামটা এমন অদ্ভুত কথা বলছে কেন? আগামীকাল রাত 2টার ফ্লাইটে আলাউদ্দিন চলে যাবে। শেষ রাতটা এ বাড়িতে থাকবার জন্য এসেছে। দীর্ঘদিন হোটেলে থাকায় তাকে বেশ লজ্জিত মনে হচ্ছে। আজ রাতটা থাকতে তেমন কষ্ট হবে না। বর্ষণ শুরু হয়ে গেছে। আবহাওয়া অসহনীয় নয়, ঝুম বৃষ্টি হচ্ছে। আলাউদ্দিন বসার ঘরে সবার সঙ্গে গল্প করছে। গল্প বেশ জমে উঠেছে। প্রথম দিকে আমেরিকায় সে কী বিপদে পড়েছিল তার গল্প।
প্রতিটি গল্পই আগে অনেকবার করে শোনা, তবু সবাই খুব মন দিয়ে আগ্রহ নিয়ে শুনছে। ঘরে ইলেকট্রিসিটি নেই। বিকালে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এখনও আসেনি। আজ রাতে আর আসবে বলে মনে হয় না। ঝড় বৃষ্টি এখনও হচ্ছে, বাতাসের শোঁ শোঁ শব্দ, বৃষ্টির ঝমঝমানি, দমকা হাওয়ার ঝাপটা, চমৎকার পরিবেশ। একটি মাত্র হ্যারিকেন, সেটা বসার ঘরে। হ্যারিকেন ঘিরে সবাই বসে আছে। ক্লারা ওদের গল্পে মজা পাচ্ছিল না, ঘন ঘন হাই তুলছিল। মাঝরাতে সে ঘুমোতে গেল। নাসরিন তার ঘরে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেল। দুর্ঘটনা ঘটল তারও মিনিট 10 পর। গল্প তখন খুব জমে উঠেছে। শুরু হয়েছে ভূতের গল্প। রাহেলা ছোটবেলায় নিশির ডাক শুনে ঘর ছেড়ে বের হয়ে পড়েছিল, সেই গল্প হচ্ছে। গা ছমছমানো পরিবেশ। ঠিক তখন তীক্ষ্ণ গলায় নাসরিন বলল, ঘরে তো আলো হয়ে গেছে কেন ভাইয়া? তার কথা শেষ হওয়ার আগেই শোনা গেল গোঙানি ও চিৎকার। দরজায় ধাক্কা দিচ্ছে এবং ক্লারা চেঁচাচ্ছে, ও গড, ও গড। সবাই চিৎকার শুনে শোয়ার ঘরের দিকে গেল। দাউ দাউ করে আগুন জ্বলছে। দুর্ঘটনা তো বটেই, দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। বাতাসে মোমবাতি কাত হয়ে পড়ে গিয়েছিল নেটের মশারিতে। সেখান থেকে ক্লারার নাইট গাউনে সিনথেটিক কাপড় মুহূর্তের মধ্যে জ্বলে উঠল। খুবই সহজ ব্যাখ্যা। শুধু একটা ব্যাপার ব্যাখ্যা করা যাচ্ছে না, ক্লারার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কেউ একজন বাইরে থেকে শিকল তুলে দিয়েছিল। আগুন লেগে যাওয়ার পর ক্লারা প্রাণপণ চেষ্টা করেছে ঘর থেকে বেরোতে পারেনি। চিৎকার করে দরজা খুলতে বলেছে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে তার চিৎকারও কেউ শোনেনি। ব্যাকুল হয়ে শেষ মুহূর্তে সে ঈশ্বরকে ডাকছিল। ঈশ্বর মানুষের কাতর আহ্বানে সাধারণত বিচলিত হন না। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন। শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।